ডেড বডি মাথার সাথে আমার পাটা লাগানো। আমি যতবার পর্বতে ফিরে আসি, আমি ততবারই মনে হয় যে আমি আলাদা মানুষ হয়ে ফিরে আসি। যে আমি কি আদৌ পর্বতারোহী হতে চাই, না শুধুমাত্র ফেসবুকে ২টা বড় ছবি দিতে হবে যে আমি পাহাড়ে গিয়েছি, সেই জন্য যেতে চাই। মাত্র ১০ জিবি ইন্টারনেট সেখানে $৩৫০ দিয়ে কিনতে হয়। যমুনা নদীর মতো এত বড় নদী সাঁতরানো, এইটা আমার জন্য একটা ডেডলি চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তো যখন আমি গ্রেট হিমালয় ট্রেলটা করি, সেটা তো একটা দুর্গম একটা অভিযান ছিল এবং সেটা এভারেস্টের থেকেও চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জের দিক থেকে এভারেস্টের থেকেও বেশি চ্যালেঞ্জ ছিল সেখানে। অনেকে বলে না যে আমরা ঘর কোনো বাঙালি, আমরা ভেত বাঙালি, কত ধরনের আমাদের আছে, তাই না? সেই জায়গাগুলো আমি দূর করতে চেয়েছি। কক্সবাজার থেকে যেদিন হাঁটা শুরু করলেন, মানে একবারও কি ওই দিন মনে হয়েছিল যে পারবেন না? হ্যাঁ, সেটা তো মনে হয়েছে। কারণ কক্সবাজার থেকে যখন শুরু করলাম, তখনও তো আমি জানি না যে আমার অভিযানটা আদৌ কমপ্লিট করতে পারবো কিনা। কারণ তখন অবধি পর্যন্ত অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতাগুলো শুধু যে পথের প্রতিবন্ধকতা ছিল তা তো না। সেখানে আমার ততদিন পর্যন্ত আমার সাথে তখন স্পন্সরের একটা বিষয় ছিল। পর্যাপ্ত স্পন্সর হচ্ছিল না। রাস্তার যে বিষয়গুলো ছিল, যমুনা নদী সাঁতার কাটবো, সেটা তো পুরো প্ল্যান ছিল না। যে যমুনা ব্রিজের পারমিশনের জন্য চেষ্টা করেছি, সেটা একটা জায়গা থেকে পেয়েছে, আশ্বাসও পেয়েছিলাম যে তারা পারমিশন দেবে, স্পেশাল পারমিশন দেবে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যদি দেয়নি। তারপরে ভিসা নিয়ে একটা প্রবলেম ছিল। তো সব কিছু নিয়ে আমার প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমার মানে শুধু যে আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি বা অভিযানের মধ্যে আমি কনসেন্ট্রেশন করছি সেটা না। আমি মূলত অভিযানের সময় কক্সবাজার থেকে বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, বিশেষ করে বেস ক্যাম্প কি আমি সামিট পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত আমি অনিশ্চয়তায় ছিলাম। মানে আপনি যখন কক্সবাজার থেকে শুরু করলেন, তখনও আপনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি, আপনি শুরু করে দিলেন। মানে সাহস থেকে, আত্মবিশ্বাস থেকেই আমার মনে হয়েছে যে আপনার হ্যাঁ, এটা একটু দুঃসাহস, শুধু সাহস না, দুঃসাহস। এটা একটা দুঃসাহস ছিল। কারণ হলো অনেক কিছুই তখনও হয়নি, ছিল না, আদৌ হবে কিনা, অনিশ্চয়তা, পুরোটাই অনিশ্চয়তা। আমি এমনটাও ছিল না যে আমি 50% যে চান্সেস আছে এইরকমও ছিল না। মানে আমি এটা বলতে পারেন যে 80% ছিল যে অনিশ্চয়তা। তো আর 20%-এর মধ্যে 10% ছিল আমার মানে এগিয়ে নেওয়া কাজ গোছানো ছিল, আর 10% ছিল মানে কি বলবো, মনের জোর। এই যে 29,000 ফুট উপর, 8,000+ মিটার, আপনি যখন সেখানে দাঁড়ালেন, চারপাশে সাদা, মানে বুক ধরফর করছিল না? আমার কখনোই মানসিকভাবে ভেঙে পড়িনি এবং এমনও মনে হয়নি যে আমি ফিরে যাব। কিন্তু কিছু কিছু মানে মুহূর্ত আমাকে ওই বিষয়গুলো ভাবতে বাধ্য করেছে। যেমন যখন আমি ক্যাম্প 4-এর আগে যাই, ক্যাম্প 4-এর আগে যাওয়ার পরে আমি দেখি যে প্রথম যখন আমি ডেড বডিটা দেখি, ডেড বডিটা দেখার পরে তখন আমি একটু হয়ে যায়। এর আগেও হিমলুম অভিযানে ছিলাম, তখন আমার আমার সহযাত্রী সে মারা যায়। তো তার মৃত্যুটা আমি তখন কাছ থেকে দেখিনি, কারণ আমি তার আগেই নেমে আসি, সে আমার পরে মারা যায়। তো যে কারণে তার মৃত্যুটা আমি দেখিনি, এবং তার মৃত্যুর ডেড বডিও আমি তখন দেখিনি। আমি লাস্ট যখন তার সাথে দেখা হয়েছে, আমরা গল্প করেছি। তো আমি সেটাতে ততটা ছিল না, ভীতিকর ছিল না। কিন্তু এইবার যখন আমি প্রথম একটা ডেড বডি সামনে দেখছি, যে ডেড বডিটাকে আমি পাশ কাটিয়ে যাচ্ছি, তো সেই সময়টাতে একটু মানসিকভাবে একটা সামনে যাচ্ছিলাম। ইভেন তারপরে যখন হিলারি স্টেপে যাই, মানে এভারেস্টের চূড়ার আগে সব থেকে কঠিন যে জায়গাটা, যেটাকে বলা হয় হিলারি স্টেপ, এবং একটা পাথরের জায়গা, সেই জায়গায় একটা ডেড বডি ছিল, অনেক পুরনো একটা ডেড বডি। তো আমার ঠিক ওই যেখানে দাঁড়িয়ে আমি 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, একটা ট্রাফিক হয় সেই জায়গাটাতে সবসময়। তো আমার পাটা যেখানে দাঁড়ানো, ঠিক তার মাথাটা সেখানে ডেড বডির, মানে ডেড বডির মাথার সাথে আমার পাটা লাগানো। আমি উপরের দিকে তাকিয়ে দেখছি যে পর্বতের যে আমার সহযাত্রী যারা আছে, বিভিন্ন দেশের পর্বতারোহী আছে, তারা মানে মৃত্যুর সাথে লড়াই করছে, মানে উপরে ওঠার জন্য জীবনে সর্বোচ্চ শক্তি ব্যয় করছে, সর্বোচ্চ মানে তাদের এটাকে ইচ্ছাটাকে ওখানে তারা নিংড়ে দিচ্ছে। এবং নিচের দিকে তাকিয়ে দেখছি একটা ডেড বডির সাথে আমার পাটা লেগে আছে, এবং সেটা অনেক পুরনো ডেড বডি, সেটা হয়তো 15-20 বছর, এবং হতে পারে যে 30 বছর হয়ে যাচ্ছে। মানে অনেকেই বলে যে বাবার টাকা না থাকলে কিছু হয় না, মানে কথাটা এরকম যে এভারেস্টে যাওয়া কি কোথাও আটকে ছিল টাকার জন্য? কারণ মানে ইচ্ছা শক্তি আছে, ট্রেনিং আছে, সব কিছু আছে, এভারেস্টে যেতে চায়, কিন্তু টাকার জন্য যেতে পারে না। টাকার জন্য যেতে পারে না এরকম আমি এটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। যে হ্যাঁ, টাকাটা একটা বড় ইস্যু, সবথেকে বড় ইস্যু তো টাকা। কারণ টাকা না হলে আমি স্টার্টই করতে পারছি না। আর আপনার পুরোপুরি টাকাটা, যেহেতু পর্বত আরোহণ এই স্পোর্টসটা একটা ব্যয়বহুল স্পোর্টস,
এটা অন্য ক্রিকেট ফুটবলের মতো যে ক্রিকেটে হ্যাঁ 10-15 হাজার টাকা দিয়ে একটা ব্যাট কিনে ফেলা যাচ্ছে, কিন্তু পর্বত আরোহণের একটা গিয়ার আপনি 10-15 হাজার টাকা কিনতে পারবেন না। হ্যাঁ, তো যে কারণেই এই স্পোর্টসটাই যেহেতু ব্যয়বহুল, সেই কারণে এখানে টাকার বিষয়টাও, এবং যেহেতু এটা খুবই ডেডলি স্পোর্টস, ধরেন আমি যখন সামিটে উপরে যাব, আমার পুরোপুরি টাকা যদি আমি এজেন্সিকে না দিতে পারি বা নেপাল গভর্নমেন্টকে একটা বড় একটা অ্যামাউন্ট দিতে হয় যে করার জন্য, পারমিশনের জন্য, তো এই টাকাটা পুরোপুরি দেওয়ার পরেই উপরে যাওয়া যায়। কারণ তারা তো এই রিস্কটা নেবে না যে আমি 50% টাকা দিলাম আর 50% উপর থেকে নেমে এসে দেবো, সেই সুযোগটা কিন্তু নেই। তো যে কারণে আমার এই জায়গাটাতে আমাদের এই অর্থনৈতিক দিকটা আমাদের খুবই মানে বাধা হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, এই যে C2 সামিট, একেবারে সাগরের যে উচ্চতা থেকে আমরা সি লেভেল বলি, এখান থেকে আপনি একদম শিখরে গেলেন, মানে এটা তো একটা নেটফ্লিক্স ডকু সিরিজ হতে পারে, উচিত না হওয়া? হ্যাঁ, এর থেকেও যেহেতু এটা একটা ইউনিক একটা অভিযান এবং এটা একটা মেসেজপূর্ণ একটা অভিযান, এবং এই অভিযানটা সারা পৃথিবীতে দ্বিতীয় একটা অভিযান, হ্যাঁ, এখন অবধি পর্যন্ত। তো সেক্ষেত্রে এটা হতেই পারে। এখন সেই জন্য বাকিটা তো তারা এটা কী করবে, হ্যাঁ এটা নিয়ে প্ল্যান আছে। আচ্ছা, এরকম একটা মূল কথা বলবেন যে আপনি এভারেস্ট জয়ের আগে আর এখন জয় করে আসার পরে আপনার মধ্যে কী পরিবর্তন ঘটেছে যেটা আপনি টের পান? হ্যাঁ, এর দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ। অনেক তফাৎ বলতে আগে যেভাবে ভাবতে পারতাম ভাবতাম, এখন অনেকটা ভাবতে হচ্ছে ভিন্নভাবে। এখন অনেক কিছু ভাবনার পরিবর্তন হয়েছে। হয় না, পর্বতে আমি যতবার যাই আমি প্রতিবারই পর্বত থেকে শিখি, এবং পর্বত থেকে আমার মনে হয় আমি যতবার পর্বত থেকে ফিরে আসি আমি ততবারই মনে হয় যে আমি আলাদা মানুষ হয়ে ফিরে আসি, সেটা এভারেস্টই হোক আর সেটা অন্য পর্বতেই হোক। যারা যেতে চায় তাদের জন্য কি ফর্মুলা আপনার? আর যারা যেতে চায় তাদের জন্য ফর্মুলা আমার একটাই বলতে যে আগে নিজেকে ই করতে হবে যে আমি কি আদৌ পর্বতারোহী হতে চাই, না শুধুমাত্র ফেসবুকে দুইটা বড় ছবি দিতে হবে যে আমি পাহাড়ে গিয়েছি সেই জন্য যেতে চাই। এই দুইটার মধ্যে আলাদা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। যদি হয় যে আমি পর্বত আরোহণ করতে চাই, পর্বত আরোহী হতে চাই, তাহলে তাকে সাধনা করতে হবে, তাকে প্রশিক্ষণ নিতে হবে, এবং তাকে অবশ্যই শারীরিক ফিটনেসটা সব থেকে জরুরি পর্বতারোহী, মানে সকল স্পোর্টসই মূলত এই ফিটনেসটা জরুরি। সেক্ষেত্রে আপনার পর্বত আরোহণটা যদি বেশি ডেডলি এবং বেশি শারীরিক পরিশ্রম হয়, সেই জন্য এইখানে আপনার শারীরিক আপনার বেশি জরুরি, ফিটনেসটা জরুরি। দেশ থেকে যদি সাপোর্ট না পেতেন আপনার কি ভিন্ন পরিকল্পনা ছিল, মানে কি করতেন? দেশ সাপোর্টের জায়গাটা তো আমার আশা ছিল যে হ্যাঁ সাপোর্ট আমি পাবো বলতে এরকম একটা বিশ্বাস ছিল, যেটা পেয়েছি, অবশ্যই শেষ মুহূর্তে পেয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি বিভিন্নভাবে ভেবেছি যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এইভাবে আমি আমার এটা সাজিয়েছি যে আমি যদি স্পন্সর এইভাবে না পাই তাহলে আমি এইভাবে এগোবো, আমি যদি এইটা না পাই এইভাবে করবো, এরকম বিভিন্ন ধরনের আমি প্ল্যানগুলো করি। একটা মজার বিষয় হলো বেস ক্যাম্পে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে যদি চাই, মাত্র 10 GB ইন্টারনেট সেখানে $350 দিয়ে কিনতে হয়। তো $350 দিয়ে 10 GB ইন্টারনেট মানে প্রায় 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে যদি আমি 10 GB ইন্টারনেট কিনি, এদিকে আমার তো লোনই আছে অনেক টাকা। ইভেন তখনও এজেন্সি আমার কাছে টাকা পায়, আমার নিজের কাছে কোনো টাকা নাই। তো সেই মুহূর্তে আমার তো এই সুযোগ নেই। তো আমি এসে শুধুমাত্র আমার যে এজেন্সির মালিক ছিল তাকে আমি বললাম যে আমাকে একটু নেটের ব্যবস্থা করে, তো আমি জাস্ট একটু মার সাথে কথা বলতে চাই, যদি তুমি সুবিধা। তো সে খুবই আন্তরিক ছিল, যেহেতু সাবমিট করে এসেছি, তো সে ওই আমাকে ইন্টারনেটের সুযোগ দেয় ব্যবহার করার। তো পরে আমি মাকে কল করি, তারপরে ইনাম ভাইকে কল করি, আমাদের যে ক্লাব ফাউন্ডার ইনামাল হক, আমাদের বিএমটিসির যে ক্লাব ফাউন্ডার, এবং যিনি স্বপ্ন না দেখলে আজকে এখানে বসে কথা বলতে পারতাম না, হ্যাঁ এই ছবিগুলো এখানে থাকতো না। তো তারপরে মুহিত ভাইয়ের সাথে কথা বলি, তাই। আচ্ছা, এই আপনার অভিযান থেকে তো অনেক অর্জন, ওইটা দেশের অর্জন, আমাদের সবার অর্জন, আপনার অর্জন। এই এত অর্জনের মধ্যে আপনি কি কিছু হারিয়েছেন? সেটা হলো হারিয়েছি অর্জনের মধ্যে, যে হয় না যে এখন মনে হচ্ছে কেন যেন অনেকটা বন্ধুত্ব হারাচ্ছি। আগে যে মানুষগুলো ভাবতো যে আমি তাদের খুব ভালো বন্ধু, এখন তারা ভাবে যে শাকিল মনে হয় আমার দূরে সরে গেল। হ্যাঁ, এই ভাবনাটা কারণ হলো আমি যখন আমার বন্ধুদেরকে কল দিই তখন ওরা কেন যেন একটু অপরিচিতের মতো কথা, ও শাকিল তুমি কল দিয়েছো, মানে আগে কল দিলে যে টোনটা থাকতো এখন সেটা না। এখন তারা ভাবে যে
ও শাকিল তো এভারেস্ট করে ফেলছে, শাকিল আমাদের সাথে কথা বলবে কি না, বা তো কেন যেন এখানে একটা মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে অনেক বন্ধু হারাচ্ছি, মানে হারিয়ে ফেলছি, যে আন্তরিকতা হারাচ্ছি। ফ্যামিলি বলতে হয় কি, ফ্যামিলিতে তো আমার মা এবং ছোট 2 ভাই। আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন আমার বাবা খুব করে চেয়েছে যে আমি এভারেস্টে যাই, কিন্তু শুরুর দিকে যখন প্রশিক্ষণ নেব বা প্রথম দিকে যখন পর্বতারোহী হব চিন্তা করছি, তখন তো তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা তো চায় না যে একটা যেখানে ডেডলি একটা স্পোর্টস, এখানে মৃত্যু আছে, সেখানে মানে আমি যাই, এটা চায় না। তো কেউ তো চায় না যে সন্তান ঝুঁকির মধ্যে যায়। তো তারপর যখন তাদেরকে আমি বোঝাতে সক্ষম হলাম যে না, এটা একটা স্পোর্টস, হ্যাঁ ঝুঁকি তো সব জায়গাতেই আছে। আমি ঢাকা শহরের রাস্তায় বের হলেই আমার ঝুঁকি, তাই না? আমার ঘরের ভিতর থেকে তো মানে নিরাপদ না, মানে কেউ না। বিছানায় তো মানুষ মারা যায়। হ্যাঁ, কেউ তো আমার নিরাপদ না। বিছানার হ্যাঁ, মৃত্যুর চেয়ে পর্বত মৃত্যু অনেক ভালো। অনেক তা হ্যাঁ, আমার কথা হলো যে আমি রাস্তায় উম, গাড়ির ধাক্কা খেয়ে মারা যাওয়ার থেকে পাহাড়ে পাহাড়ে গিয়ে মারা যাওয়া ভালো। তো ওইটা ভালো। তা আমার মনে হলো যে ওই জায়গায় থেকেছিল। তো বাবা যখন গত হলো, তারপরে মা, তারপরে মাই উৎসাহ দিয়ে যাচ্ছেন। ইভেন গ্রেট হিমালয় ট্রেল যখন করলাম সে সময় মা প্রচণ্ড সাপোর্টিভ ছিল। এখন এভারেস্ট যখন করলাম তখন মা খুবই সাপোর্ট দিচ্ছিল, এবং ছোট 2 ভাই তারাও খুব সাপোর্টিভ। মানে হয় না যে পরিবারের হাল ধরে বড় সন্তানেরা, ফ্যামিলি তারা একটু সাংসারিক হয়, হ্যাঁ, কিন্তু সেইখান থেকে পুরোটা উল্টা। আমি ফ্যামিলি বড় ছেলে হয়ে আমি হয়ে গেছি ভ্যাগাবন্ড, আর আমার ছোট 2 ভাই তারা এখন সংসারের খুব দায়িত্বশীল আছে আর কি, দায়িত্ব পালন করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার মা এবং আমার ছোট 2 ভাই যারা আছে, এই ওদের সাপোর্টটা ছিল আমার এখনো অবধি পর্যন্ত। আমার এটার জন্য অনেক পেছন থেকে একটা হয় না, একটা পোশাক করার যে সাপোর্টটা প্রয়োজন হয়, সেটা ওরা দিয়েছে। বাংলাদেশের জন্য আপনি আর কি করতে চান? হ্যাঁ, বাংলাদেশের জন্য আমাদের অনেক কিছু করার আছে। বিশেষ করে আমি যদি আমার জায়গা থেকেই বলি, বাংলাদেশের জন্য আমি তো পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার জায়গাতে আমি যতটুকু করতে পারি, যেমন আমি একটা চকলেটের খোসা যদি রাস্তায় না ফেলি, এটি আমার দেশের জন্য আমার কন্ট্রিবিউশন, প্রকৃতির জন্য। হ্যাঁ, যেমন আমি আমার এই পুরো অভিযানটাতে আমি একটা মেসেজ ক্যারি করেছি যে বিট প্লাস্টিক পলিউশন, একদম কক্সবাজার থেকে শুরু করে এভারেস্টের চূড়া পর্যন্ত। আমি ওই জায়গায় একটা ছবিও রেখেছি যে বেস ক্যাম্পে প্লাস্টিকের। হ্যাঁ, আমি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি প্লাস্টিক কুড়িয়েছি সারা বাংলাদেশ সমতল, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সমতলে আমি প্লাস্টিক কুড়িয়েছি, মানুষকে অ্যাওয়ার করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাওয়ার করেছি। ইভেন বেস ক্যাম্প, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 এবং সামিট, প্রত্যেকটা জায়গাতেই প্লাস্টিক আছে, প্লাস্টিক দূষণ হয়েছে। আমি সেই মেসেজটা সারা পৃথিবীর মানুষকে দিতে চাই, এবং আমি সেগুলোর জন্য আমি প্রত্যেকটা যেখানে যেখানে প্লাস্টিক পেয়েছি আমি সেগুলো ছবি তুলে নিয়ে এসেছি। নেক্সট গোল কেটু নাকি পাহাড় নিয়ে অন্য কিছু? আমি যেহেতু একজন পর্বত আরোহী, আমি পর্বতে আরোহণের বাইরে আমি কিছুই জানি না, কিছুই পারি না। হ্যাঁ, না পারি গান, না পারি নাচতে। পর্বত আমাকে দিয়ে যেটুকু দেখি ওইটি আমাদের লেখা আর কি, জাস্ট গল্প বলার মতো আর কি। সেই জায়গা থেকে হ্যাঁ, আমি পর্বত আরোহণের সাথেই থাকতে চাই। আমি পৃথিবীর দুর্গম দুর্গম যে পর্বতচূড়াগুলো আছে সেগুলোতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে চাই। বেশ কিছু 8,000 মিটারি পর্বত আছে, সেগুলোতে যাওয়ার একটা স্বপ্ন তো সকল পর্বতারোহী থাকে, আমারও আছে। এর পাশাপাশি এই যে আমার অভিজ্ঞতাগুলো, সেইগুলো আমি তরুণ প্রজন্মকে আমি জানাতে চাই। একটা সময় কি মনে হয়েছিল যে ফিরে গেলেই ভালো হতো? মানে কোনো একটা মুহূর্ত কি আছে আপনার এই অভিযানে? হ্যাঁ, এইরকম বেশ কিছু জায়গা আছে। যেমন যখন যমুনা নদী সাঁতরাচ্ছিলাম, আমি যেহেতু নিয়মিত সাঁতারু না নর্মালি, এবং আমি সেই গ্রামে যখন ছোটোবেলায় পুকুরে সাঁতরিয়েছি, গ্রামের ছোট নদী সাঁতরিয়েছি, সেটা তো নদীর এপার থেকে উপর কয়েক সেকেন্ডে মিনিটেই চলে যাওয়া যাচ্ছে। কিন্তু যমুনা নদীর মতো এত বড় নদী সাঁতরানো, এইটা আমার জন্য একটা ডেডলি চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। এবং একটা সময় গিয়ে মনে হচ্ছিল আমি মনে হয় পারে আর উঠতে পারবো না। তো সেই জায়গাটা আমার খুবই এখন এই চূড়ার পুরো অভিযানে যে কয়টা জায়গা আমার সব থেকে ঝুঁকিপূর্ণ ছিল, তার মধ্যে যমুনা নদী ছিল, খুমবাইস ফল, তো এটা তো একটা ডেডলি, এটা তো সবাই জানে, এটা নিয়ে বলার কিছু নেই। তারপরে ইয়েলো ব্যান্ড, সাউথ সামিট, তারপরে এই আপনার হিলারি স্ট্রেপ, মানে এই যে জায়গাগুলো ছিল এইগুলোতে কিন্তু আমি কখনো এরকমভাবে হয় নাই যে আমি পারবো না, এইটা কখনো মনে হয়নি। আমার সবসময় মনে হতো যে আমি পারবো, এবং আমি চূড়ায় গিয়ে বাংলাদেশের ছবি পতাকা নিয়ে তুলে ধরবই, এই একটা আত্মবিশ্বাস আমার ছিল। সিজু সামিটের ভাবনাটা কিভাবে মাথায় আসলো?
এটা তো 90-এর পর আপনি করলেন। এই ভাবনাটা আমার মাথায় আসলো বলতে যখন আমি গ্রেট হিমালয় ট্রেলটা করি, সেটা তো একটা দুর্গম একটা অভিযান ছিল এবং 1500 কিলোমিটার। 1700 কিলোমিটার এবং সেটা এভারেস্টের থেকেও চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জের দিক থেকে এভারেস্টের থেকেও বেশি চ্যালেঞ্জ ছিল সেখানে। তো সেইটা যেহেতু আমি করতে পেরেছি, তো তখন মনে হলো যে এইটা কেন করবো না। হ্যাঁ, তাহলে আমার কথা এই এভারেস্টে যেহেতু একটা অভিযান করবই, আমি এমন একটা অভিযান করি যেটা একটু ডিফারেন্ট কিছু হোক, ট্রাই করতে হবে। বাংলাদেশের মানুষ যে অনেকেই বলে না যে আমরা ঘর কোনো বাঙালি, আমরা ভেত বাঙালি, কত ধরনের আমাদের আছে, তাই না? সেই জায়গাগুলো আমি দূর করতে চেয়েছি যে হ্যাঁ, সবচেয়ে কঠিন যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাঙালিরা করতে পারি এবং করেছি। অনেক সময় দিলেন শাকিল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি গ্রেট হিমালয়ান ট্রেক সম্পন্নকারী প্রথম বাংলাদেশি, সম্ভবত বিশ্বের 30 জনের মতো এটা সম্পন্ন করেছেন, আপনি 31তম ব্যক্তি। 31তম সেনা, এটা খুবই কম, মানে 33 জন মানুষের নাম তালিকা করা আছে এবং এর বাইরেও কিছু আছে, কিন্তু 50 জনের অধিক না। অধিক না, এর মধ্যে আপনি একজন, এবং একই সঙ্গে আপনি এভারেস্ট জয় করে আসলেন, এটা একটা অনন্য রেকর্ড, C2 সামিট। এবং আপনার সঙ্গে যিনি শেরপা ছিলেন, তিনিও একই সিজনে 4 বার এভারেস্ট জয় করেছেন, এটা অন্যতম রেকর্ড। মিডিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আমাদেরকে সময়ের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। সময়ের জন্য আপনার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আপনাদের প্রতিও ধন্যবাদ আপনাদের যে এত সুন্দর সময় দিয়ে আমার গল্পগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং হ্যাঁ, আপনাদের মাধ্যমে বলতে চাই যে কথাগুলো বললাম, যে অভিমানের কথা, অভিমান না, এটা একটা আফসোসের কথা। আমি চাই যে আপনাদের মাধ্যমে হলেও ওই কথাগুলো পৌঁছাক। এটা আমার জন্য না হোক, আমার ভবিষ্যতে যারা স্বপ্ন দেখছে পর্বত আরোহী হবে তাদের জন্য। আমি যেহেতু এই কথাগুলো যখন বলতে যাই, অনেকে আমাকে বলে শাকিল এই কথাগুলো বলো না, কিন্তু আমার কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে তো। হ্যাঁ, কারণ হলো আমি চাই যে আমার ভবিষ্যতে যে স্বপ্ন ছেলে মেয়ে আছে, যারা আছে স্বপ্ন দেখছে, যেন এদের জন্য আমার মতো বা আমাদের মতো যেন এত প্রতিবন্ধকতা যেন না পোহাতে হয়, তারা যেন একটু হলেও কিছুটা স্মুথলি এগোতে পারে।